সহিংসতায় নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক, শিথিল কারফিউয়ে নগর জীবনে ব্যস্ততা, খাবার খাওয়ানোর ছবি প্রচার করায় হারুনকে তিরস্কার। ৯ দফা দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা, রাজধানী সহ বিভিন্ন স্থানে ৩ ডজনের বেশি আটক, চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ। দেশকে অকার্যকর করতেই রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, অভিযোগ ১৪ দলের, সম্পদ ধ্বংসে জড়িতদের বিচারের ভার দেশবাসীর কাছে ন্যস্ত। এবং আরব আমিরাতের এক ঘোষণায় বেকায়দায় বাংলাদেশ, শ্রমবাজার বন্ধ হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা, সংকটের জন্য বিশেষ মহলকে দুষছেন প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে। শিথিল কারফিউয়ে স্বাভাবিক ছন্দ ফিরেছে রাজধানীর জীবনযাত্রা। এদিকে ডিবি কার্যালয়ে যাকে তাকে ধরে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রচার করে জাতিসংঘে মশকরা করা যাবে না বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কারীর মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে একথা বলেন হাইকোর্ট। নাসির উদ্দিনের রিপোর্ট। কারফিউ শিথিল থাকায় রাজধানীর জনজীবন অনেকটাই স্বাভাবিক। শিথিলের ১১ ঘণ্টা জুড়েই গণপরিবহন ও কর্মজীবী মানুষের কোলাহলে চিরচেনা শহরে রূপ নেয় রাজধানী ঢাকা। কোথাও কোথাও দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা। রাজধানীর মোড়ে মোড়ে সজাগ ট্রাফিক পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে কোটা আন্দোলনকারীদের উপর ভবিষ্যতে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কারীর মুক্তির নির্দেশনাও চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হয়। ৬ সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদকে তিরস্কার করেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বেঞ্চ বলেন, এ ধরনের আচরণ জাতির সঙ্গে মশকরার শামিল। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সন্ধ্যা ৬টার পর ঢাকা সহ ৪ জেলায় ফের বহাল হচ্ছে কারফিউ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এসব জেলায় সকাল ৭টা থেকে সকাল ১১ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়। দর্শক, রাজধানীর এই মুহূর্তের চিত্র জানবো সহকর্মী এমআর আসাদের কাছে। আসাদ, নিরাপত্তা সহ রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা ৬টার পর থেকেই কিন্তু কারফিউ আবার কড়াকড়ির দিকে যাবে এবং এই জন্য যারা আজকে সকাল থেকেই যে বিভিন্ন সময় যারা তাদের কর্মস্থলে গিয়েছিলেন, এখন কিন্তু রাজধানীতে নিজেদের ঠিকানায় তাদের ফেরার সময়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে এয়ারপোর্ট রোডে এখন আমি আছি এবং এর আগে আমি উত্তরাতেও ছিলাম। উত্তরা থেকে আমরা এখন যে এয়ারপোর্ট রোড ধরে যতদূর এসেছি, সারা পুরো রোডেই পুরো সড়কটিতেই কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন যাই রয়েছে সব কিছুর একটা চাপ আমরা দেখতে পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে যে ৬টা থেকেই যেহেতু কারফিউটি আবার কড়াকড়ির একটা ভাবে চলে যাবে, কড়াকড়ি অবস্থায় চলে যাবে, সুতরাং তার আগেই রাজধানীবাসী তাদের নিজেদের ঠিকানায় ফেরার চেষ্টা করছেন। এছাড়া যদি আমি আপনাকে আরেকটু বলি যে কিছুক্ষণ আগে আমরা উত্তরার যে এলাকাটা রয়েছে সেখানে ছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে হাউস বিল্ডিংয়ের সামনে, হাউস বিল্ডিংয়ের যে মোড় রয়েছে সেখান থেকে শুরু করে জসিমউদ্দিনের যে মোড়টি রয়েছে সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের আমরা সেরকম উপস্থিতি না দেখলেও বেশ কিছু এপিবিএন যে সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এবং যুবলীগের কর্মীদেরকে আমরা বিভিন্ন স্থানে আসলে যে জসিমউদ্দিন থেকে শুরু করে হাউস বিল্ডিংয়ের মোড় এইখানে তাদের বিক্ষিপ্তভাবে তাদের অবস্থান আমরা
দেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার যে রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন সেনাবাহিনীর টহলের বিষয়টি রয়েছে, সেনাবাহিনীর টহলের বিষয় যদি আমি আপনাকে একটু করে জানাই, সেটি হচ্ছে যে কারফিউ যখন কড়াকড়ির দিকে আসে, মানে সন্ধ্যা 6টার আধা ঘন্টা আগে থেকে কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, মোড়গুলো রয়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের অবস্থান আরও জোরদার করেন। তো এয়ারপোর্ট রোড থেকে আমার কাছে রাজধানীর সার্বিক পরিস্থিতির এই ছিল সবশেষ। মার্জিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিলের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 34 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি এরা বিএনপি জামায়াতের কর্মী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা 6 সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান করে ফের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার আশঙ্কায় সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সায়েন্স ল্যাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জড়ো হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। দুপুর গড়াতেই মিছিল বের করে তারা। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত 11 জনকে। এছাড়া মিরপুর 10 নম্বর থেকে আটক করা হয় 10 জনকে। ইসিবি চত্বরেও সায়েন্স ল্যাবের পুনরাবৃত্তি। শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করতেই পুলিশ ধাওয়া দেয় এবং লাঠিপেটা করতে থাকে। আটক করে নিয়ে যায় 13 শিক্ষার্থীকে। তারা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এ নিয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, শিক্ষার্থী নয়, বিএনপি জামাতের 13 সদস্যকে আটক করা হয়েছে। এখন সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেটা তারা প্রত্যাহার করেছে। আজকে এখানে ইসিবিতে বিএনপি জামাতের লোকজন কিছু ওই গলিতে জড়ো হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ব্যবস্থা নিয়েছি, অভিযান চলমান। আমরা কিছু গ্রেপ্তার করেছি। আমার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে 13 জন গ্রেপ্তার আছে। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনি দেখতে পাচ্ছেন গাড়ি যানবাহন স্মুথলি চলাচল করতেছে, মানুষের স্বাভাবিক মুভমেন্ট আছে। এদিকে রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 9 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আন্দোলন চলবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 8 দাবিতে বিক্ষোভ মিছিলের সময় বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি পেটার পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বাকিটা জানবো সহকর্মী সুমন কুমারদের কাছে। সুমন, পুলিশ শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা নিয়ে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনাকে যদি আমি জানাই, আজ বিকাল 3টার দিকে চট্টগ্রাম নগরীর চেরাগীর মোড়ে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল শুরু করে। এর আগে বলে রাখি, তাদের পূর্ব ঘোষণা ছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা তাদের কর্মসূচি পালন করবেন 9 দফা দাবিতে। কিন্তু আমরা দেখেছি পুলিশ, র্যাব, সেনাবাহিনী প্রেস ক্লাবের আশেপাশে কিন্তু তারা সতর্ক অবস্থান নিয়েছেন এবং যারা শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু চেকপোস্টে বসেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তারা আসতে পারেনি। এরপর তারা চেরাগীর মোড়ে যখন তারা অবস্থান নিয়েছে, আমরা দেখছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কিছু নেতা কর্মী তাদেরকে দাওয়া দিলেও কিন্তু তারা রাস্তার উপর থেকে সরে যায়নি। পরে পুলিশ কয়েকজনকে আটক করার পর তারা পুলিশের ভ্যানের সামনে বসে পড়েন এবং তারা তাদের যে সহপাঠী নিয়ে যাচ্ছে পুলিশ আটক করে তাদের সাথে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তারা রাস্তার মাঝখানে কিন্তু তারা বসে পড়ে। পরে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিএসএল নিক্ষেপ করে। এরপরে তারা সেখান থেকে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন এবং পরে এক পর্যায়ে তারা জ্যামসন হলের দিকে, অর্থাৎ এই জ্যামসন হলের দিকে রমচন্দ্র দিয়েই তারা এক পাশ দিয়ে চলে যেতে দেখছি এবং পুলিশ তাদেরকে ইশারা করছিলেন তারা যেন এক পাশ দিয়ে চলে যায় রাস্তার উপরে। এর আগে কিন্তু পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে কথা বলছিলেন, তাদেরকে বলছিলেন যে তোমরা এই রাস্তা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাও, আমাদেরকে টাইম দাও। কিন্তু তারা অনড় ছিল যে তারা 9 দফা দাবিতে। সে কারণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিএসএল
সুমন, আপনাকে ধন্যবাদ। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামাত রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন 14 দলের নেতারা। সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে গিয়ে তারা কথা বলেন। দেশের সম্পদ ধ্বংসে জড়িতদের বিচারের ভার দেশবাসীকেই নিতে হবে বলে মন্তব্য করেন জোট নেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান 14 দল নেতারা। পরে যান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। দুই প্রতিষ্ঠানের তাণ্ডব ও ক্ষয়ক্ষতির চিত্রে বিস্ময় জানান তারা। কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই। যেই সংস্থাটি যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে, সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া। একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কিভাবে মোকাবিলা করবো আমরা জানি না। দুষ্কৃতিকারীরা যাতে আর পাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। বলেন, কোটা আন্দোলনে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। দল দুটি সন্ত্রাসী কর্মকাণ্ডে সমুচিত জবাব দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সেইভাবে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার নিয়ে অস্থিরতা যেন কাটছেই না। শ্রমিকদের ভাগ্য নিয়ে টানাপোড়েন চলছেই। চলতি বছর জুন পর্যন্ত আমিরাতে গেছেন 42,000-এর বেশি বাংলাদেশি। তবে শ্রম আইন ভঙ্গ করে কোটা নিয়ে বিক্ষোভ করায় আবারও সাময়িকভাবে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত এই সংকট কাটবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, আরব আমিরাতে গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। 2021 সালে সংস্থাটির সনদ নিয়ে 29,000-এর বেশি বাংলাদেশি শ্রমিক আমিরাত প্রবাসী হয়েছেন। 2022 সালে গেছেন 1,01,775 জন, আর চলতি বছরের জুন পর্যন্ত গেছেন 42,000-এরও বেশি। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতে। শ্রম আইন ভঙ্গ করে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনার জেরে আপাতত বন্ধ আমিরাতের শ্রমবাজার। তবে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এদিকে প্রবাসীদের শ্রম আইন মেনেই দেশে দেশে কাজ করা উচিত বলে মনে করেন বায়রার সাবেক নেতারা। সংকট সমাধানে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তারা। দূতাবাস আছে, সেই দূতাবাসের উচিত আমাদের যে কর্মীগুলো যায় তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেয়া যে ওই সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্টে যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো কর্মীদেরকে জানাতে হবে। থর একটা ব্রিফিং দেওয়া দরকার যে এই জিনিসগুলো ওই সময় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কখনোই অ্যালাউ করে না এবং এটা পছন্দ করে না। এটা করলেই কিন্তু একটা পেনাল্টি আছে, এতে পেনাল্টি সেই ওয়ার্কার উপরে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা আলটিমেটলি আমাদের ইমেজটাকেও ধ্বংস করে দেবে। বহির্বিশ্বে সভা সমাবেশ করার যথাযথ আইন রয়েছে জানিয়ে জনশক্তি রপ্তানিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান বায়রা মহাসচিব। তারা যাতে কাজের কোনো সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, দূতাবাস আছে, অভিভাবক হিসাবে দূতাবাসকে জানালে দূতাবাস তৈরি পদক্ষেপ নেবে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, যে পানিশমেন্টগুলো হয়েছে, এগুলো প্রবাসী ভাই হিসাবে আমাদের যতটুকু না কনসার্ন, একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকার আরো বেশি সংবেদনশীল এইসব ব্যাপারে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত সহ শ্রমবাজার ধ্বংস করতেই একটি মহল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
দ্রব্যমূল্যের চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার। এমন অবস্থা ছিল আগেই, এর সাথে যুক্ত হয়েছে সাম্প্রতিক অস্থিরতা। ফলে ন্যূনতম সঞ্চয়হীন মানুষের অবস্থা আরও বেগতিক। এমন পরিস্থিতিতে অর্থনীতি ও সাধারণ মানুষকে বাঁচাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। সাধারণ মানুষ তো বটেই, মূল্যস্ফীতি অর্থনীতির জন্য হয়ে উঠেছে আতঙ্কের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গেল জুন মাসে দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল ৯.৭২%, আর মে মাসে ছিল ৯.৮৯%। ফলে অবর্ণনীয় কষ্টে আছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। আয় ব্যয়ের সঙ্গতি না থাকায় তিল করে জমানো সঞ্চয় ভেঙে জীবনযাত্রা অব্যাহত রেখেছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে তাই হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার। জমানো সঞ্চয়পত্র ওই এফডিআর যেটি ছিল সব ভেঙে খাওয়ার শেষ। এখন প্রতি ঘরে ঘরে ঝগড়া বিপদ লাগিয়ে আছে, কারণ নুন আনতে এখন ফান্তা পুরায়। বর্তমান বাজারে এখন খুব কষ্টে আছি, অসহায়ভাবে চলতেছি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে মে মাসে বিক্রি কম হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা। আর গেল অর্থ বছরের প্রথম ১১ মাসে নিট ঋণাত্মক বিক্রির পরিমাণ ছিল ১৭,৭৪২ কোটি টাকা। আমার আয় নাই, এখন ব্যালেন্স যে আছে কোথায় কোথায় কি আছে, ব্যাংকে আছে না এনজিওতে আছে, ওগুলি উঠে খাওয়ার চেষ্টা করতেছে। যাদের সঞ্চয় নাই তারা খুবই কষ্ট করতেছে। তারা মনে করেন দেখা গেল আত্মীয় স্বজনেতে চাইও কোনো কিছু পাচ্ছে না। সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় মানুষের উৎসাহ কমেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সঞ্চয়পত্রে সুদের হার না বাড়ালে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুদ কমিয়ে দিয়েছে, লোক বিক্রি করে ফেলছে, এটা একটা কারণ। ব্যাংকে যাচ্ছে অথবা ট্রেজারি বিল আরেকটা, লোকজনের ইনফ্লেশনের ফলে আয়ের সে কমে গেছে এবং তার তো সঞ্চয় ভাঙাবে। এবং দুইটা কাজ, একটা সুদের হার বাড়াতে হবে, দ্বিতীয়ত মূল্যস্ফীতিটা কমাতে হবে। সঞ্চয়পত্র যুগোপযোগী না করার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৬ লাখ কোটি টাকার বাজারে ধস নেমেছে। যারা নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, যাদের ৫ লাখ ১০ লাখ টাকা সঞ্চয়পত্র ছিল, তারা উঠে ম্যাচিওর হওয়ার সাথে সাথে সেটাকে ভাঙিয়ে তাদের সাংসারিক খরচে ব্যয় করছে, সেটাও হচ্ছে। তো সব মিলিয়েই সঞ্চয়পত্র দ্রুত স্টক যেটা ছিল সেটা কমে আসতেছে। অর্থনীতি ও মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমানোর কোনো বিকল্প নেই বলেও মত দেন এই অর্থনীতিবিদ। সরকার এটাকে বাজার ভিত্তিক করে নাই, এটাকে ফিক্স করে রাখে, হঠাৎ করে কমিয়ে দেয়, হঠাৎ করে বাড়িয়ে দেয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে আসছে সঙ্গীত শিল্পী শাফিন আফেন্দের মরদেহ। সন্ধ্যা ৬টার আগেই মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ২০ জুলাই ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর ৫ দিন পর ২৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে শাফিন আহমেদকে দাফন করা হবে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনিদের সহায়তায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী উল্লেখ করে ইসরায়েলি হামলাকে শতাব্দীর ঘৃণ্যতম বর্বরতা হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানে বিক্ষোভ করছে পিটিআই কর্মীরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রায় ১০ মাসের ইসরায়েলি তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এরই মধ্যে ৩৯,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে স্কুল, মসজিদ, গির্জা, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে নিরুপায় বাস্তুচ্যুতদের দৌড়ে পালাতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই হামলাকে শতাব্দীর শীর্ষতম বর্বরতা উল্লেখ করে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অতীতে আজারবাইজানের নাগর্নো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল, একইভাবে ফিলিস্তিনিদের সামরিক সহায়তা দিতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এই বিক্ষোভের ডাক দেন। তোষাখানা মামলায় ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন ইমরান খান।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। 51% ভোট পেয়ে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে পরাজিত করেন তিনি। এডমুন্ডো পেয়েছেন 44% ভোট। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। পাকিস্তান শাহিনসের বিপক্ষে 4 দিনের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশের এইচপি দল। অস্ট্রেলিয়ার ডারউইনে দ্বিতীয় ইনিংসে 296 রান তাড়া করতে নেমে পাকিস্তানের থেমে যায় 290 রানে। এতে 5 রানের জয় পায় মাহমুদুল হাসানের দল। জয়ের নায়কও কাপ্তান মাহমুদুল। বল হাতে 13 ওভারে 21 রানে 5 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এইচপি দলের অধিনায়ক। 2 ম্যাচ সিরিজের প্রথমটি জয় পায় পাকিস্তান শাহিনস। দীর্ঘ 10 বছর পর আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে বসতে যাওয়া আসন্ন আইসিসির এই বোর্ড সভা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ সংস্থাটির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। তাই এবারের সভাতে সবার নজর আলাদাভাবে থাকবে। আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি, যেখানে এজেন্ডা থাকবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা। এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির বোর্ড সভা হতে যাচ্ছে বাংলাদেশে। ফুটবল। অলিম্পিক নারী ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছে জাপান। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যাচের 56 মিনিটে জেনিফারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। 1 গোলের লিড ধরে রেখেছিল 90 মিনিট পর্যন্ত। ঠিক তখনই পেনাল্টি পেয়ে যায় জাপান। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ফুমাগাইয়ে। পরে অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে বসে জাপান। ফলে শেষ পর্যন্ত 2-1 গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি। দিনের আরেক ম্যাচে নাইজেরিয়াকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সহিংসতায় নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক। শিথিল কারফিউয়ে নগর জীবনে ব্যস্ততা। খাবার খাওয়ানোর ছবি প্রচার করায় হারুনকে তিরস্কার। 9 দফা দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে 3 ডজনের বেশি আটক। চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ। দেশকে অকার্যকর করতেই রাষ্ট্রীয় স্থাপনায় হামলা। অভিযোগ 14 দলের। সম্পদ ধ্বংসে জড়িতদের বিচারের ভার দেশবাসীর কাছে ন্যস্ত। এবং আরব আমিরাতের এক ঘোষণায় বেকায়দায় বাংলাদেশ। শ্রমবাজার বন্ধ হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। সংকটের জন্য বিশেষ মহলকে দুষছেন প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।